বিসমিল্লাহির অনলাইন ক্লাস নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি পড়াবো বাংলাদেশ বিশ্ব পরিচয়, নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 6। অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমরা আজকে পড়াবো রাষ্ট্র। রাষ্ট্র কি? রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদানগুলো কি কি এবং রাষ্ট্রের কার্যপদ্ধতি। আমরা পড়াবো রাষ্ট্র, নাগরিকতা ও আইনে অধ্যায়ে রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্রের ধারণা এই অধ্যায় মধ্যে আমরা ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো এবং রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। আমরা রাষ্ট্র, রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত প্রত্যেক মানুষকে একটি ঐক্যসূত্রে গাঁথা, সমাজে বসবাসরত প্রত্যেক মানুষকে একটি ঐক্যসূত্রে গাঁথা এবং তাদের কল্যাণ এবং সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব। মানুষকে একটি ঐক্যসূত্রে গাঁথা, তাদের সমস্যার সমাধান এবং কল্যাণের জন্য রাষ্ট্রের আবির্ভাব। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উদ্ভব হয়। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উদ্ভব। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। প্রাচীন এবং মধ্যযুগে রাষ্ট্রকে ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান হিসাবে মনে করা হতো। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনকারী, রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য সার্বজনীন কল্যাণ সাধনকারী মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা করে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান, আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী মানুষের স্বাধীনতা এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা করে। রাষ্ট্র হলো নাগরিকদের জন্য, নাগরিকদের সুখ শান্তি বিধান করা রাষ্ট্র, সুখ শান্তি বিধান করা সহ রাষ্ট্র অনেক কাজ করে থাকে। রাষ্ট্র হচ্ছে নাগরিকদের জন্য। রাষ্ট্রের এই কাজ কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। রাষ্ট্রের এই কাজগুলো কতগুলো অপরিহার্য কাজ, যে কাজগুলো না করলেই নয় রাষ্ট্রের অস্তিত্ব থেকে এলাকা সম্ভব নয়, যে কাজগুলো না করলে এগুলোকে বলা হয় অপরিহার্য। আর রাষ্ট্রের আর কিছু কাজ আছে রাষ্ট্রের উন্নয়নের জন্য, এগুলো হচ্ছে ঐচ্ছিক কাজ। রাষ্ট্রের কাজগুলোকে দুই ভাগে ভাগ করে দেয়, অপরিহার্য কাজ এবং ঐচ্ছিক কাজ। রাষ্ট্রের ধারণা প্রত্যেক মানুষকে রাষ্ট্রে বসবাস করতে হয়, হঠাৎ করে কোন রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্র ভিত্তিক বসবাস করত। প্রত্যেক মানুষকে কোনো না কোনো সমাজে বসবাস করতে হয়, হঠাৎ করে একদিনে রাষ্ট্রের উদ্ভব হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্র ভিত্তিক বসবাস করত। সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উদ্ভব। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। রাষ্ট্র একদিনেই হঠাৎ রাষ্ট্রের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর ও সুস্থ বাঁচার জন্য রাষ্ট্র আবার অনেক কাজ করে। প্রত্যেক মানুষ কোন না কোন রাষ্ট্রে বসবাস করে, হঠাৎ করে একদিন রাষ্ট্রের উদ্ভব হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্র ভিত্তিক সমাজে বসবাস করত, সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উদ্ভব হয়। মানুষের তার প্রয়োজনে রাষ্ট্র সৃষ্টি করে রাষ্ট্রে বসবাস করে প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। আর রাষ্ট্রে বসবাসকারীর জন্য মনকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। রাষ্ট্রে বসবাসকারীর জন্য মনকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। রাষ্ট্রকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের জন্য অ্যারিস্টটলের মতে, অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের জন্য অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকআইভার রাষ্ট্রবিজ্ঞানী কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যারা
কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞাকে প্রদান করেছেন অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ। রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তাহলে রাষ্ট্রের সঙ্গে অ্যারিস্টটল বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সংজ্ঞা বলেন রাষ্ট্র হল বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে এবং যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র হচ্ছে একটি ভূখণ্ডে ভিত্তিক সমাজ বিশেষ। আমরা বলতে পারি রাষ্ট্র হচ্ছে ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার এবং জনসমষ্টি রয়েছে, যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান, রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই। রাষ্ট্রের ধারণা বা রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই। এগুলো হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম। রাষ্ট্রের সবচেয়ে পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার। এই গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা কি রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই। এগুলো হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম। জনসমষ্টি রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি, আর এই জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অপরিহার্য। এই জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার জন্য কোনো ধরাবাধা নিয়ম নেই। জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। যেমন চীন এবং ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে, আবার অন্যদিকে সানমেরিন এবং মোনাকো রাষ্ট্রের জনসংখ্যা 33,225 এবং মোনাকো রাষ্ট্রের জনসংখ্যা 38,000। রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে এখানে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণ। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি, আর জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। আর রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। তবে রাষ্ট্রের এই জনসংখ্যা কত হবে তার জন্য কোনো ধরাবাধা বা নির্ধারিত নিয়ম নেই। রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজার হবে। যেমন চীন এবং ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে, আবার মোনাকো এবং সান মেরিনো রাষ্ট্রের জনসংখ্যা 38,000 এবং সান মেরিনো রাষ্ট্রের জনসংখ্যা 33,225। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আরেকটি দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত।
ভূখণ্ড বলতে স্থল ভাগ, জল ভাগ এবং আকাশ সীমা। ভূখণ্ড বলতে এখানে স্থল ভাগ, জল ভাগ এবং আকাশ সীমাকে বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে এই নির্দিষ্ট ভূখণ্ডের সীমারেখা কত হবে তার জন্য কোনো নির্ধারিত নিয়ম নেই। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও, অনেক সময় রাষ্ট্রের ভূখণ্ড নির্দিষ্ট কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া প্রভৃতি রাষ্ট্র কিন্তু একটি দ্বীপের সমষ্টি। রাষ্ট্রের তৃতীয় প্রধান হচ্ছে সরকার। রাষ্ট্রের তৃতীয় প্রধান হচ্ছে সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় প্রধান হলো সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় প্রধান হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় প্রধান হচ্ছে সরকার, আর এই সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে, সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিক সম্পন্ন হয়। সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্রের গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। রাষ্ট্র গঠনের জন্য তিনটি বিভাগ থাকে, রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সাধারণত নির্বাচনের মাধ্যমে তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে। রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি জীব দেওয়া হয়, সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র যদি জীব দেওয়া হয়, সরকার হচ্ছে তার মস্তিষ্ক স্বরূপ। উৎপীঠিকার অধ্যাপক গার্নার। রাষ্ট্র যদি জীব দেওয়া হয়, সরকার গঠিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি জীব দেওয়া হয়, সরকার হচ্ছে তার মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র গঠনের অপরিহার্য মুখ্য প্রধান। রাষ্ট্র গঠনের অপরিহার্য মুখ্য প্রধান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের অপরিহার্য মুখ্য প্রধান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের অপরিহার্য মুখ্য প্রধান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌম শব্দ দ্বারা চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌম শব্দ দ্বারা, এই সার্বভৌম শব্দ দ্বারা চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। আমরা আগে আলোচনা করছি রাষ্ট্রের চারটি প্রধান: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার। চতুর্থ বা মুখ্য প্রধান হচ্ছে সার্বভৌমত্ব। আর এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। এই সার্বভৌম ক্ষমতায় রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে রাষ্ট্র নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, আর এই ক্ষমতাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, আর এই ক্ষমতাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হচ্ছে আইন। সার্বভৌমের আদর্শ এবং আইন মানতে সকলে বাধ্য। সার্বভৌম ক্ষমতার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটি দিক রয়েছে। সার্বভৌম ক্ষমতার আবার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটি দিক রয়েছে। সার্বভৌম ক্ষমতার আভ্যন্তরীণ ও বাহ্যিক দিক রয়েছে। আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই সার্বভৌম ক্ষমতার মধ্যে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বৈশক্তি নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ করতে মুক্ত। বাহ্যিক সার্বভৌম ক্ষমতার অর্থ হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে
বহিঃশক্তির নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। রাষ্ট্র বহিঃশক্তির হস্তক্ষেপ বা হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ হতে মুক্ত থাকে। কেবল জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকলেই সার্বভৌমত্ব, সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমতা না থাকলে রাষ্ট্র হিসাবে বিবেচিত হবে। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকবে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। তবে সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে। সুতরাং জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের কার্যাবলী সমাজের অঙ্গ হিসেবে রাষ্ট্র কি কি কাজ করে বা রাষ্ট্র কি করতে পারে আমাদের অঙ্গ হিসেবে রাষ্ট্র কি কাজ করে বা রাষ্ট্র কি কাজ করতে পারে তা আমাদের জানা দরকার। অর্থাৎ জনগণের জন্য রাষ্ট্র কি ধরনের সেবা প্রদান করে এবং এর সামর্থ্য কতটুকু এর পাঠ থেকে আমরা তা জানতে পারি। রাষ্ট্রের কার্যাবলীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রের কার্যাবলীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। রাষ্ট্রের কার্যাবলীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। নিয়ন্ত্রণমূলক কার্যাবলীকে আবার বলা যায় অপরিহার্য কার্যাবলী বা মুক্ত কার্যাবলী। নিয়ন্ত্রণমূলক কার্যাবলীকে কি বলা যায়? অপরিহার্য কার্যাবলী বা মুক্ত কার্যাবলী। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুক্ত কাজ বলা হয়। রাষ্ট্রের জনগণের অস্তিত্ব রক্ষা, রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত কাজ করে তাকে বলা হয় রাষ্ট্রের অপরিহার্য বা মুক্ত কাজ। রাষ্ট্রের অপরিহার্য বা মুক্ত কাজগুলো হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রের জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত কাজ করে তাকে বলা হয় অপরিহার্য বা মুক্ত কার্যক্রম। তাকে বলা হয় রাষ্ট্রের অপরিহার্য বা মুক্ত কার্যক্রম। তাহলে রাষ্ট্রের অপরিহার্য বা মুক্ত কাজগুলো হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রের অপরিহার্য বা মুক্ত কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ। আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ। আর লেখাইবার দা মডার্ন স্টেট করতে বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ বা প্রাথমিক কাজ। নাগরিকের জীবন নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা, নিশ্চয়তা থেকে রাষ্ট্র সংগঠনের সৃষ্টি, ভঙ্গকারীদের জন্য শাস্তির ব্যবস্থা করা এবং সামগ্রিক আভ্যন্তরীণ এই লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিষ্ঠা করে। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ এবং অন্যান্য আধা সামরিক বাহিনী, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্র, পুলিশ এবং অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলে। বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ। 2 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রের 2 নম্বর অপরিহার্য বা মুক্ত কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ বা মুক্ত কাজ। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য বা মুক্ত কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ হতে দেশকে রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা রাষ্ট্রের অপরিহার্য কাজ। আধুনিককালে প্রতিটি রাষ্ট্রই শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে। আধুনিককালে প্রতিটি রাষ্ট্রই তার শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য এবং আধুনিকায়ন একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে, প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য এবং আধুনিকায়ন একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুবিধা প্রদান করে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন সেনাবাহিনী সম্পর্ক
আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা, রাষ্ট্রীয় ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠিত করা, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক কোর্ট গঠন, বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি এবং সম্প্রসারণ করা, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের নিরাপত্তা এবং সেবা প্রদান করা ইত্যাদি রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ। রাষ্ট্রের তৃতীয় কাজ হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কাজ। রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য তৃতীয় কাজ হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ। আন্তর্জাতিক অপরিহার্য বা পররাষ্ট্র বিষয়ক কাজগুলো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা, রাষ্ট্রের ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠিত করা, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, বিভিন্ন চুক্তি সম্পাদন করা, আঞ্চলিক কোর্ট গঠন, বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি ও সম্প্রসারণ, বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা এবং সেবা প্রদান করা ইত্যাদি হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ। 4 নম্বর কাজ হচ্ছে সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা। সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা, আইন প্রণয়ন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মৌলিক কাজ। আইন প্রণয়ন, আইনের প্রয়োগ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। আইন প্রণয়ন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের মৌলিক কাজ। রাষ্ট্রের আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে আইন প্রণীত। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা বা পার্লামেন্ট রয়েছে। এই আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্রের আইন প্রণীত হয়। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট প্রভৃতি বিচারালয়ের মাধ্যমে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের আবশ্যিক বা অপরিহার্য কাজের অন্তর্ভুক্ত। রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। এই কাঠামো কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, তাদের কর্মবন্টন, নির্দেশ, কাজ তদারক এবং পরিচালনা করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব বা অপরিহার্য কাজ। 5 নম্বর কাজ হচ্ছে অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনায় অর্থ সংগ্রহ এবং বন্টন ব্যবস্থা গড়ে তোলা। অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনায় অর্থ সংগ্রহ এবং বন্টন ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য বা মুখ্য কাজ। রাষ্ট্র বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য প্রচুর অর্থে রাষ্ট্রের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। বিভিন্ন উৎস থেকে রাষ্ট্র এই অর্থ সংগ্রহ করে, আর এই অর্থ সংগ্রহ করা রাষ্ট্রের আবশ্যিক বা অপরিহার্য কাজ। রাষ্ট্রের অধীন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান মালিকানার উপর খাজনা ও কর নির্ধারণ এবং তা আদায় করা সুষ্ঠুভাবে ব্যয় করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের বাজেট প্রণয়ন, মুদ্রা প্রবর্তন, মুদ্রা বিনিয়োগের ব্যবস্থা, গণনা, পরিমাপের একক নির্ধারণ এবং মূল্য নির্ধারণ করে থাকে। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুদ্রাস্ফীতি রোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণ বা নিয়ন্ত্রণে রাখা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ। আমরা করছি রাষ্ট্রের কার্যগুলিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, অপরিহার্য বা মুখ্য কাজ, আর একটা হচ্ছে ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ। রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করে। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্র নিজেদেরকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দাবি করে। রাজনৈতিক তত্ত্ববিদরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা, কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সামাজিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ এবং উন্নয়নের রাষ্ট্রের এই কাজগুলো ঐচ্ছিক বা জনকল্যাণ এবং উন্নয়নের রাষ্ট্রের এই কাজগুলো হচ্ছে ঐচ্ছিক বা গৌণ। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত, তার অর্থনৈতিক কার্যাবলী তত বেশি বিস্তৃত। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত, সেই রাষ্ট্রের অর্থনৈতিক কাজ মানে ঐচ্ছিক কাজ তত বেশি বিস্তৃত। কল্যাণমূলক কাজ, প্রধান কাজ হচ্ছে জনসাধারণকে শিক্ষিত করে গড়ে তোলা। জনসাধারণকে শিক্ষিত করে গড়ে তোলা রাষ্ট্রের কল্যাণমূলক কাজ। জনসাধারণকে শিক্ষিত করে গড়ে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা রাষ্ট্রের একটি কল্যাণমূলক কাজ। আর শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন। শিক্ষিত নাগরিকেরা তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়।
এই জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ সহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম রাষ্ট্র গ্রহণ করে। তাহলে প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা। আর শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। 2 নম্বর কাজ হচ্ছে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বৈষম্য দূরীকরণ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বৈষম্য দূরীকরণ। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। রাষ্ট্র তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষা এবং অসুস্থদের স্বাস্থ্য সেবা প্রদানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশু সদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, ব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রভৃতি প্রতিষ্ঠা পরিচালনা করে। জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিষ্কাশন ব্যবস্থা, রেল, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান প্রভৃতি সেবা রাষ্ট্র প্রদান করে থাকে। এছাড়াও যৌতুক ও বর্ণ বা পুত্র প্রথা দূরীকরণ, বাল্য বিবাহ রোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর কাজ হচ্ছে অপরিহার্য বা কল্যাণমূলক কাজ হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং পণ্য সরবরাহ প্রক্রিয়া সচল রাখা। নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ প্রক্রিয়া সচল রাখা। নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ প্রক্রিয়া সচল রাখা। জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং পণ্য যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচল রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। তদুপরি খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ, কৃষিতে ভর্তুকি প্রদান, সার, বীজ, কীটনাশক সরবরাহ, সেচের ব্যবস্থা করা, খাদ্য গুদামজাতকরণ প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে স্বীকৃত। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা অনেক বেড়ে গেছে, তাই রাষ্ট্রকে খাদ্য নিরাপত্তার পূর্বের তুলনায় অধিক মনোযোগী হতে হচ্ছে। বাংলাদেশ এক্ষেত্রে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা বাংলাদেশ আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেছে। 4 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপন এবং পরিচালনা। রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপন এবং পরিচালনা। রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপন এবং পরিচালনা। যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সে দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নের প্রসার এবং সম্প্রসারণের উপর। যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি তার শিল্প বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট। রাষ্ট্রে নিত্য নতুন শিল্প গড়ে তোলা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় শিল্পপতি ও ব্যবসায়ীদের উৎসাহ ও ঋণ প্রদান, শিল্প জোন প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্যের প্রসার, উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে রাষ্ট্রের কাজ। আমদানি নির্ভর না হয়ে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করে যে কোনো রাষ্ট্রের জন্য লক্ষ্য হওয়া উচিত। আমদানি নির্ভর না হয়ে স্বনির্ভরতা অর্জন করা যে কোনো রাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এজন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণার জন্য রাষ্ট্রকে অনেক বেশি নজর দিতে হয়। এছাড়া রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপন ও পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং এর মাধ্যমে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি করা রাষ্ট্রের একটি ঐচ্ছিক কাজ। জনগণের ঐক্য সম্প্রীতি, স্বাধীনতা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি ঐচ্ছিক কাজ। রাষ্ট্রের জনগণের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরা রাষ্ট্রের কাজ। জাতীয়তাবোধ সৃষ্টিতে দেশীয় শিল্প, গান বাজনা, আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা, লোকশিল্পের সংরক্ষণ, জাদুঘর প্রতিষ্ঠা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সাংস্কৃতিক বিনিময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। জনগণের চিত্ত বিনোদনের জন্য প্রয়োজনীয় মঞ্চ, খেলার মাঠ, পার্ক, উদ্যান প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হল স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হচ্ছে স্বাধীনতা এবং অধিকার, জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। রাষ্ট্র জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং চলাচলের স্বাধীনতা, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে। নির্দিষ্ট সময় পর রাষ্ট্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে। এছাড়া জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি, সংগঠন এবং রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা,
জনগণের বিপরীতমুখী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, সমাজে দুর্নীতি প্রতিরোধ, ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শরণার্থীদের আশ্রয়দান ইত্যাদি রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কাজ। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক রাষ্ট্রসমূহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। রাষ্ট্রে বসবাসরত দরিদ্র, বিধবা, অনাথ এবং প্রতিবন্ধীদের অর্থনৈতিক সুবিধা এবং অন্যান্য সুবিধা প্রদান করা, বেকার ভাতা প্রদান, বেকারদের জন্য, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, পেনশন প্রদান ইত্যাদি সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলী হিসাবে অন্তর্ভুক্ত। রাষ্ট্রের বিশাল কর্মী বাহিনীকে পরিচালনা করা, সুস্থ রাখা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য শ্রম নীতি প্রণয়ন, ন্যূনতম সঠিক মজুরি এবং কাজের সময় নির্ধারণ, কাজের পরিবেশ সৃষ্টি, বোনাস, ইন্স্যুরেন্স, পেনশন সুবিধা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, বিদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম অফিসার নিয়োগ প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। মানে আমরা বললাম রাষ্ট্রকে বা রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান আমরা করছি, রাষ্ট্রের চারটি উপাদান: নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। আমরা এর থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। তুমি বলি, সর্বজনীন কল্যাণ সাধনকারী প্রতিষ্ঠান কোনটি? জনগণের সর্বজনীন কল্যাণ সাধনকারী প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। মানুষের স্বাধীনতা এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য কোনটি অপরিহার্য? মানুষের স্বাধীনতা এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে, রাষ্ট্রের প্রাথমিক বা মুখ্য উপাদান হচ্ছে, প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। আর রাষ্ট্রের অপরিহার্য মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমতার কয়টি দিক রয়েছে? দুইটি, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। সার্বভৌমতার কয়টি দিক রয়েছে? আভ্যন্তরীণ এবং বাহ্যিক। কোনটির পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না? কোনটির পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না? সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে। রাষ্ট্রের উদ্ভব হয়েছে কোনটি থেকে? জনগণের ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা। জনগণের ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থেকে রাষ্ট্রের উদ্ভব। জাতীয় নিরাপত্তা বিধান রাষ্ট্রের কোন ধরনের কাজ? অপরিহার্য বা মুখ্য কাজ। জাতীয় নিরাপত্তা বিধান রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ। দি মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতা আর.এম. ম্যাকআইভার। দি মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতা আর.এম. ম্যাকআইভার। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। আমরা রাষ্ট্রের কল্যাণমূলক কাজের মধ্যে করছি জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে সাধারণত কাদের নিয়ে? তিন বাহিনী সমন্বয়। প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে স্থল, নৌ এবং বিমান বাহিনী সমন্বয়। প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে স্থল, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়। আধুনিক রাষ্ট্রের কার্যাবলী কয়টি শ্রেণীতে বিভক্ত? আধুনিক রাষ্ট্রের কার্যাবলী প্রধানত আমরা রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে করছি অপরিহার্য কার্যাবলী, একটা হচ্ছে কল্যাণমূলক কার্যাবলী। আধুনিক রাষ্ট্রের কার্যাবলী প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত। বর্তমানে প্রতিটি রাষ্ট্র নিজেদেরকে কি হিসেবে দাবি করে? বর্তমানে প্রতিটি রাষ্ট্র নিজেদেরকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দাবি করে। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান ব্যাখ্যা করো। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান ব্যাখ্যা করো। তাহলে রাষ্ট্র গঠনের মুখ্য বা অপরিহার্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা আবার দেখা হবে। ধন্যবাদ।